হাই, এক্সক্রিটরি সিস্টেম অ্যান্ড দের এলিমিনেশন এই চ্যাপ্টারের সেকেন্ড টপিক যেটা হচ্ছে তার ডিফারেন্ট পার্টস এই নিয়ে আজকে আলোচনা করব। এই ডিফারেন্ট পার্টস জানার এই জন্য দরকার, ফার্দার যখন ফরমেশন অফ ইউরিন বা কিডনির ফাংশন সম্পর্কে আমরা আলোচনা করব, তো এই ডিফারেন্ট পার্টসগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমরা সেই ফাংশন সম্পর্কে বুঝতে পারবো না। ঠিক আছে, তো এই রেনাল সিস্টেম বা এক্সক্রিটরি সিস্টেমের ওভারঅল গ্রস হচ্ছে আমাদের বডিতে দুটো কিডনি, দুটো ইউরেটার এবং একটা ব্লাডার, তার সঙ্গে ইউরেথ্রা থাকে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন হচ্ছে যে বডিতে কিডনি কোথায় থাকে। ঠিক আছে, তার আগে কিছু শর্ট জিনিসপত্র নিয়ে আলোচনা করে নিই যে প্রত্যেকটা কিডনি তার ওজন কত, নাকি 120 থেকে 170 গ্রাম পর্যন্ত হচ্ছে কিডনির এক একটা কিডনির ওজন। এই কিডনির লম্বাতে কত, 10 থেকে 12 সেন্টিমিটার, এবং মোটাতে কত বা উইথটা কত, সেটা হচ্ছে 5 থেকে 7 সেন্টিমিটার। এটা হচ্ছে ওভারঅল একটা কিডনি সম্পর্কে একটা গ্রস ডাটা, যে এক একটা কিডনির ওজন হচ্ছে 120 থেকে 170 গ্রাম, এবং এর লম্বা যেটা সেটা হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার, এবং এর উইথ বা এর কতটা মোটা সেটা হচ্ছে 5 থেকে 7 সেন্টিমিটার। এবার কোশ্চেন হচ্ছে যে কিডনি বডিতে পজিশনটা কোথায়। তো আমরা সবাই জানি, কেউ কোশ্চেন যদি করে যে বডিতে কিডনির পজিশন কোথায়, তো বলা হয় কি না থোরাসিক 12 থেকে লাম্বার 3rd অবধি। এটা সবাই বলে, কিন্তু এর পিছনে লজিকটা কি বা কেন বলা হয় যে কিডনির পজিশন হচ্ছে থোরাসিক 12 থেকে লাম্বার 3rd। সাপোজ মনে করো এটা একটা বস্তু, তো এই বস্তুটা এই স্পেসে আছে, তো এই বস্তুটা যদি আমি পজিশন বলতে চাই তো নিশ্চয় আমাকে একটা রেফারেন্স নিতে হবে, যার রেফারেন্স আমি বলতে পারবো যে এই বস্তুটা এই রেফারেন্সের এতে এখানে রয়েছে। ঠিক আছে, ঠিক তেমনই এই যে আমি রেফারেন্সের কথা বললাম, এই বস্তুটার সাপেক্ষে যেরকম রেফারেন্স আমি যদি বোর্ড নিই তাহলে বলতে পারবো বোর্ড থেকে এত সেন্টিমিটার দূরে এই বস্তুটা রয়েছে। ঠিক তেমনই আমাদের বডিতে রেফারেন্স যেটা, সেই রেফারেন্স নেওয়া হয় ভার্টিব্রাল কলমকে। ঠিক আছে, এই ভার্টিব্রাল কলমকে রেফারেন্স নিয়ে আমাদের বডির ডিফারেন্ট অর্গানগুলোর পজিশন বলা হয়। তাই আমি যখন বললাম যে কিডনির পজিশন হচ্ছে থোরাসিক 12 থেকে লাম্বার 3rd, তার মানে হচ্ছে যে এই ভার্টিব্রাল কলমের সব থেকে লাস্ট যেটা থোরাসিক ভার্টিব্রা, থোরাসিক 12 থেকে শুরু করে লাম্বারের 3rd অবধি এই যে পজিশন, এই পজিশনে কিডনিটা থাকে। এটা কার রেসপেক্টে বললাম না, ভার্টিব্রাল কলমের রেসপেক্টে। ঠিক আছে, তাহলে আমি একটা মোটামুটি পজিশন পেলাম। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমরা সকলেই জানি যে যখন স্টেথোস্কোপ সবাই দেখেছি যে হার্টে লাগিয়ে দেখা হয় যে আমাদের হার্টবিট চেক করার জন্য। এটা কেন করছি আমরা, কারণ হার্টটা বডির সামনে আছে বলে আমরা কখনোই হার্টবিট বা হার্ট সাউন্ড স্টেথোস্কোপ দিয়ে বডির পেছন দিকে লাগিয়ে দেখি না। কেন দেখি না, তার কারণ হচ্ছে আমাদের হার্টটা বডির সামনে রয়েছে, যেটাকে আমরা বলা হয় সফিস্টিকেটেড ভাষায় যে ভেন্ট্রাল সাইডে রয়েছে, মানে বডির সামনে রয়েছে। ঠিক তেমনই কিডনি বডির সামনে থাকে না, বডির কোথায় থাকে, পেছনে। তো পেছন সাইডটাকে আমাদের কি বলা হয়, এই পেছন সাইডটাকে বলা হয় ডরসাল সাইড, এবং সামনের সাইডটাকে বলা হয় ভেন্ট্রাল সাইড। তাহলে কি হলো না, কিডনির পজিশন যেটা হলো, এই কিডনি কোথায় থাকে, কিডনি থাকে বডির ডরসাল সাইডে, এবং তার এক্সাক্ট পজিশনটা কত না থোরাসিক 12 থেকে লাম্বার 3rd অবধি। ঠিক আছে, এটা হলো কিডনির পজিশন। এবার এই কিডনিতে কি ব্লাড সাপ্লাই রয়েছে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব, এবং ব্লাড সাপ্লাই কেন দরকার। যে কোনো অর্গানে ব্লাড সাপ্লাই এই জন্য দরকার, যদি ব্লাড সাপ্লাই না পায় তাহলে নিউট্রিয়েন্টস পাবে না, তাহলে মেটাবলিক অ্যাক্টিভিটি হবে না, তাহলে আলটিমেটলি সে তার ডেথ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কিডনির মেনলি ব্লাড সাপ্লাই বলতে বোঝায় আর্টারি এবং ভেন একসঙ্গে এটাকে বলা হয় ব্লাড সাপ্লাই। তো কিডনির আর্টারি সাপ্লাই হচ্ছে রেনাল আর্টারি। আমরা প্রথমেই বলেছিলাম রেনাল সিস্টেম, তো রেনাল সিস্টেমের নাম দিয়ে এটা এসেছে রেনাল আর্টারি। এই রেড কালারের যেটা পিকচারটা এঁকেছি সেটা হচ্ছে রেনাল আর্টারি, এবং গ্রিন কালারেরটা হচ্ছে রেনাল ভেন। তাহলে কিডনির ব্লাড সাপ্লাই কি হলো, রেনাল আর্টারি অ্যান্ড রেনাল ভেন। তো এখান থেকে কোশ্চেন আসে যে এই রেনাল আর্টারিটার কার ব্রাঞ্চ, মানে এই রেনাল আর্টারিটা, এই ছোট আর্টারিটা কোথা থেকে এসেছে। এটা এসেছে এই যে বড় একটা আর্টারি, তার নাম হচ্ছে কি অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তাহলে রেনাল আর্টারি ব্রাঞ্চ হচ্ছে কি, মানে
এটা কোথা থেকে এসেছে? অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে। সিমিলারলি এই যে আমি বললাম রেনাল ভেন গ্রিন কালারেরটা, এটা কোথা থেকে এসেছে? নাকি ইনফেরিয়র ভেনা কাভা থেকে। ঠিক আছে, তাহলে ওভারঅল যে গ্রস একটা পিকচার হলো যে আমাদের বডিতে দুটো কিডনি রয়েছে, সেখান থেকে দুটো ইউরেটার, সেটা গিয়েছে ইউরিনারি ব্লাডারে, সেখান থেকে ইউরেথ্রা। ঠিক আছে, এবং কিডনির ব্লাড সাপ্লাই হচ্ছে রেনাল আর্টারি অ্যান্ড রেনাল ভেন। সে রেনাল আর্টারি নাকি কোথা থেকে এসেছে? অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে, এবং রেনাল ভেন কোথা থেকে এসেছে? ইনফেরিয়র ভেনা কাভা থেকে। ঠিক আছে, এটা হলো একটা গ্রস রেনাল সিস্টেমের পিকচার। এবার কোশ্চেন হচ্ছে যে এই যখন কিডনিটাকে আমরা ক্রস সেকশন করি, ক্রস সেকশন বলতে বোঝায় যখন আমরা তাকে মাঝামাঝি কাটা হয়, তো কাটার পর আমরা কিডনির ভিতরে কিরকম পিকচার দেখতে পাবো, ঠিক এমন একটা আমরা পিকচার দেখতে পাবো কিডনির ক্রস সেকশন করলে। তো যখন আমরা ক্রস সেকশন করি তখন ওভারঅল এই কিডনিটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বাইরের পার্ট আর একটা হচ্ছে ভিতরের পার্ট। দেখো মোটামুটিভাবে এই যে বাইরের পার্টটা ফাঁকা ফাঁকা রয়েছে, এই বাইরের পুরো পার্টটাকে বলা হয় কি? কর্টেক্স। এবং ভেতরের দিকে এই যে লাল লাল পিরামিডের মতো অংশ রয়েছে, এখান থেকে শুরু করে ভিতরে একদম এই অবধি এই পুরো এলাকাটাকে বলা হয় কি? না মেডুলা। তাহলে বাইরের যে ফাঁকা এলাকাটা এটাকে বলা হয় কর্টেক্স, এবং পুরো ভিতরের জিনিসপত্রগুলোকে বলা হয় মেডুলা। এটা হচ্ছে ওভারঅল, এটা দুটো ভাগে ভাগ করা হয়েছে। এবার দেখো এই যে রেনাল মেডুলা বললাম, এই রেনাল মেডুলাতে মেন স্ট্রাকচারগুলো রেনাল মেডুলাতে থাকে। এখানে যে এই পিরামিডের মতো অংশগুলো দেখানো হয়েছে, এই পিরামিডের অংশগুলোকে বলা হয় কি? রেনাল পিরামিড। ওকে, এই রেনাল পিরামিডগুলো মাঝখানে এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে কর্টেক্স আমি বললাম, এই কর্টেক্সটা মনে হচ্ছে না যে এই রেনাল পিরামিডগুলোর মাঝখানে গিয়ে ঢুকে গিয়েছে? তো এই যে মাঝখানে ফাঁকা এলাকাটা দুই পিরামিডের মাঝখানে, তোমার এটা মনে হতে পারে যে এই এলাকাটা রেনাল মেডুলাতে রয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই রেনাল মেডুলাতে রয়েছে, কিন্তু এই যে কর্টেক্সের পার্টটা, এটা মনে হচ্ছে না গিয়ে রেনাল মেডুলাতে ঢুকে গিয়েছে। এই যে কলামের মতো জায়গাটা, এটাকে বলা হয় রেনাল কলাম। ঠিক আছে, বা কলম অফ বার্টিনি, এটাকে আরো সফিস্টিকেটেড ভাষায় বলা হয় রেনাল কলমকে বলা হয় যে কলম অফ বার্টিনি। ঠিক আছে, এবার দেখো যে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গাটাকে কি বলা হয়? রেনাল পেলভিস। তো আমি এটা বাইরে থেকে ভিতরের দিকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এটা কি? এটা হলো ইউরেটার। ইউরেটারটা যখন কিডনির ভেতরে ঢোকে তখন এই যে ফাঁকা এলাকাটা যেটা দিয়ে নাকি ইউরেটারটা কিডনির ভিতরে প্রবেশ করে, আমি এখানে আগে দেখিয়েছিলাম যে রেনাল আর্টারি এবং রেনাল ভেনও কিডনির ভিতরে যাচ্ছে, এবং এখানেও আমি পিকচারে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে রেনাল আর্টারি এবং এটা হচ্ছে রেনাল ভেন, আর এটা হচ্ছে ইউরেটার। তো যখন রেনাল আর্টারি, রেনাল ভেন এবং ইউরেটার এই তিনটা জিনিস কিডনির ভিতরে প্রবেশ করবে, এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় হাইলাম। ঠিক আছে, এই জায়গাটাকে বলা হয় কি? না হাইলাম। তো হাইলামের মধ্য দিয়ে কি প্রবেশ করে? নাকি ইউরেটার, রেনাল আর্টারি অ্যান্ড রেনাল ভেন। তো এই যে হাইলাম দিয়ে যখন প্রবেশ করলো, করার পর এই যে ফাঁকা জায়গাটা দেখানো যাচ্ছে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় কি? না রেনাল পেলভিস। ঠিক আছে, এই রেনাল পেলভিসটা যখন আরো ফার্দার ভিতরের দিকে যাচ্ছে, তখন দেখো একটা কলমের মতো হচ্ছে। ঠিক আছে, এই যে কলমের মতো, এই কলমের মতো হয়ে রেনাল পিরামিডের মধ্যে ঢুকে যাচ্ছে। এই এলাকাটাকে বলা হয় কি? ক্যালিক্স। ঠিক আছে, এবার এই ক্যালিক্সটা দুই টাইপের হয়, একটা হচ্ছে মেজর ক্যালিক্স, একটা হচ্ছে মাইনর ক্যালিক্স। তো এই পিকচারটা ঠিক মতো আমি মাইনর ক্যালিক্সটা দেখানো যায়নি, তার কারণ হচ্ছে মাইনর ক্যালিক্স অনেক সূক্ষ্ম থাকে। তো প্রথমে এই যে বললাম যে রেনাল আর্টারি, রেনাল ভেন এবং ইউরেটার, এটা যখন হাইলামের ভিতর দিয়ে ঢুকলো, তখন এই ফাঁকা জায়গাটা, বড় জায়গাটাকে কি বললাম? রেনাল পেলভিস। এই রেনাল পেলভিসটা যখন আরো ফার্দার যায়, তখন কোথায় বললাম? ক্যালিক্সে যায়। কোন ক্যালিক্সে যায়? মেজর মানে বড় ক্যালিক্স, মেজর ক্যালিক্সে। এখান থেকে যাওয়ার পর আরো যখন ভেতরে ঢোকে, তখন এই রাস্তাটা, এই ক্যালিক্সটা আরো সরু হয়ে যায়, সেটাকে বলে কি? মাইনর ক্যালিক্স। তো মেজর ক্যালিক্স দেন মাইনর ক্যালিক্স হয়ে এই রেনাল পিরামিডের ভিতরে চলে যায়। ঠিক আছে, সেকেন্ড কথাটা হচ্ছে যে আমাদের এই কিডনি যে ক্রস সেকশন করলাম, ঠিক আছে, ক্রস সেকশন করে ওভারঅল আমরা দেখতে পেলাম যে এটা কর্টিক্যাল পার্ট বা কর্টেক্স, এটা হচ্ছে মেডুলারি পার্ট বা মেডুলা। মেডুলাতে কি দেখলাম? যে মেডুলাতে দেখলাম রেনাল পিরামিড রয়েছে এবং ইন্টারনাল স্ট্রাকচারগুলো রয়েছে। এবার এই কিডনির
ফাংশনাল এবং স্ট্রাকচারাল ইউনিট, যেটা সব থেকে ছোট পার্ট আর যেটা নাকি সবচেয়ে ফাংশনাল এবং যার স্ট্রাকচারাল গুণ রয়েছে বা তার ফাংশন রয়েছে, তাকে কি বলা হয়? নেফ্রন। ঠিক আছে, এই নেফ্রনটা কোথায় থাকে? দেখো, এখানে আমি দুটো পিকচার রেখেছি, একটা এখানে আর একটা হচ্ছে এইখানে। ঠিক আছে, তো দেখো এই নেফ্রন একটা জিনিস, যে নেফ্রনকে এই কোথায় থাকে তার উপর ভিত্তি করে একে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম এই ফাঁকা পুরো এলাকাটাকে বলা হয় কর্টেক্স এবং ভিতরের পার্টটাকে বলা হয় কি? মেডুলা। তো যখন এই নেফ্রনটা কর্টেক্সে থাকে তখন তাকে কি বলা হয়? কর্টিক্যাল নেফ্রন। এই যে দেখো, এই নেফ্রনটা আমি যে পিকচারটা এঁকেছি এর বেশিরভাগ পার্টটাই কর্টেক্সে রয়েছে। ঠিক আছে, তো ওই জন্য এই নেফ্রনটার নাম দেওয়া হয়েছে কর্টিক্যাল নেফ্রন। এবং এই সেকেন্ড নেফ্রনটাই দেখো, এই বেশিরভাগ পার্টটা আমি মেডুলার ভিতরে এঁকেছি, ওই জন্য এটাকে বলা হয় জাক্সট্রা গ্লোমেরুলার নেফ্রন। ঠিক আছে, তো এই দুটো যে নাম বললাম, এটা মেইনলি এসেছে যে নেফ্রনটা কোথায় আছে। এই যে আমি ক্রস সেকশন করেছি কিডনিতে, ক্রস সেকশন হওয়ার পর দেখতে পেলাম যে যখন নেফ্রনটা কর্টেক্সে বেশি থাকবে তখন তাকে বলা হয় কর্টিক্যাল নেফ্রন, যখন নেফ্রনের বেশিরভাগ পার্টটা মিডুলাতে থাকবে তখন তাকে বলা হয় জাক্সটা গ্লোমেরুলারি নেফ্রন। ঠিক আছে, এবার কোশ্চেন আসছে যে এই যে নেফ্রন বললাম, এই নেফ্রনটাকে আমরা বললাম কি না? ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ কিডনি। মানে এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট স্ট্রাকচার কিডনির, যার কিনা ফাংশনস রয়েছে, যেটা কিসে হেল্প করে না? ইউরিন ফর্মেশনে হেল্প করে। ঠিক আছে, এবার এই যে নেফ্রন, ঠিক আছে, এই নেফ্রন থেকে ইউরিন তৈরি হয়। তো তোমাকে যদি কোশ্চেন করা হয় যে বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে, তুমি রাস্তাটা বলো বা ওয়েটা বলো যেটা দিয়ে নাকি ইউরিনটা বাইরে বেরিয়ে আসে, যে রাস্তা দিয়ে। এখন আমি ফরমেশন অফ ইউরিন বা ইউরিন কিভাবে তৈরি হয় সেটা বলছি না, আমি জাস্ট বলতে চাইছি যে রাস্তাটা, ওয়েটা কি। তো আমি যখন বাইরের দিক থেকে ভিতরে ধরবো সেটা একটা হবে, আর ভেতর থেকে বাইরে। তো ফার্স্ট তৈরি করো, আমি ভাবলাম যে এই যে কর্টিক্যাল নেফ্রনটা রয়েছে, এই কর্টিক্যাল নেফ্রনে ইউরিন তৈরি হলো। কর্টিক্যাল ইউরিন তৈরি হওয়ার পর কোথায় আসবে? এই দেখো, যে রেনাল পিরামিডে আসবে। রেনাল পিরামিড থেকে যে আমি বললাম একটা ছোট রাস্তা রয়েছে, তাকে কি বলে না? মাইনর ক্যালিক্স। তারপর একটু বড় রাস্তা মেজর ক্যালিক্স, সেখান থেকে কোথায় এলো নাকি এই ফাঁকা জায়গাটা? রেনাল পেলভিস। রেনাল পেলভিস থেকে এই যে হাইলাম দিয়ে, এই যে হাইলাম, সেখান থেকে কি আসে? ইউরেটার আছে, এই ইউরেটার দিয়ে বাইরে বেরিয়ে গেল। এবং ইউরেটার দিয়ে বাইরে বেরিয়ে কোথায় আসবে? না ইউরিনারি ব্লাডারে আসবে। সেখান থেকে ইউরেথ্রা ডিপেন্ডস মেল অ্যান্ড ফিমেল, সেখান দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এটা হচ্ছে কমপ্লিট পাথওয়ে। ঠিক আছে, এবার থার্ড যেটা পিকচার সেটা হচ্ছে নেফ্রন। আমি যে এখানে নেফ্রনটা দেখালাম, যে পজিশনের উপর ভিত্তি করে কোন জায়গায় আছে তার উপর ভিত্তি করে নেফ্রনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, কর্টিক্যাল নেফ্রন এবং জাস্ট্রা গ্লোমেরুলারি নেফ্রন। এবার আসি নেফ্রন। নেফ্রনের কি কি পার্ট রয়েছে? ঠিক আছে, দেখো এই নেফ্রনের, এই যে আমি রেড কালারের যে পিকচারটা এখানে এঁকেছি, এটা অ্যাকচুয়ালি রেড মিন্স আর্টারি। ঠিক আছে, এই আর্টারিটা কি হয়, যে আমি বললাম এই যে রেনাল আর্টারি, এই রেনাল আর্টারি বললাম যে ব্লাড সাপ্লাই, যখন আমি বলেছিলাম যে কিডনির ব্লাড সাপ্লাই হচ্ছে রেনাল আর্টারি, রেনাল ভেন। তো এই যে রেনাল আর্টারিরই একটা ফাইন ব্রাঞ্চ হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল। ঠিক আছে, এই রেনাল আর্টারির একটা ব্রাঞ্চ হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, যেটা কিনা এসে কোথায় আসে? এক জায়গায় এসে এই যে কাপের মতো জায়গা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় বাউম্যান ক্যাপসুল। ঠিক আছে, এখানে এসে কি হয় যে অনেকগুলো এই ক্যাপিলারি একসঙ্গে একে উপরে মুড়ে 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 একটা কাপের মতো জায়গায়, যেটা কিনা বলা হয় বাউম্যান ক্যাপসুল, এখানে এসে একটা জিনিস ফর্ম করে, সেটাকে বলা হয় কি? গ্লোমেরুলাস। এটাকে অ্যাকচুয়ালি ইংলিশে বলা হয় টাফটস অফ ক্যাপিলারিস। মানে একসঙ্গে অনেকগুলো ক্যাপিলারি মিলে যে স্ট্রাকচারটা তৈরি করেছে তাকে বলা হয় কি? গ্লোমেরুলাস। তো এই যে একসঙ্গে অনেকগুলো ক্যাপিলারি মিলে একটা বাউন্ডেড স্ট্রাকচার তৈরি করেছে, সেটাকে বলা হয় গ্লোমেরুলাস। ঠিক আছে, এই গ্লোমেরুলাসটা কোথায় থাকে? দেখো, এই যে হাফ মুন শেপ যে একটা স্ট্রাকচার আছে, এটাকে বলা হয় কি? বাউম্যান ক্যাপসুল। তো এই গ্লোমেরুলাসটা এই বাউম্যান ক্যাপসুলের কাপের ভিতরে বসে থাকে। ঠিক আছে, তো এই যে গ্লোমেরুলাস এবং বাউম্যান ক্যাপসুল, এই গ্লোমেরুলাস এবং বাউম্যান ক্যাপসুল এই দুটাকে একসঙ্গে মিলিয়ে কি বলা হয়? না বলা হয় ম্যালপিজিয়ান বডি। ঠিক আছে, তো তোমরা এইটা জিনিসের সঙ্গে কখনো মিক্স করবে না। এখানে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ম্যালপিজিয়ান টিউব আর একটা হচ্ছে ম্যালপিজিয়ান বডি। আমি বললাম যে গ্লোমেরুলাস এবং বাউম্যান ক্যাপসুল এই দুটোকে একসঙ্গে বলা হয় কি? ম্যালপিজিয়ান বডি। কিন্তু ককরোচের যে এক্সক্রিটরি অর্গান সেটাকে বলা হয় কি? ম্যালপিজিয়ান টিউব। তো এটা তোমরা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, তারপর এই যে ক্যাপিলারিটা কোথায় বললাম রয়েছে? বাউম্যান ক্যাপসুলের উপরে। ঠিক আছে, তারপর এই যে প্যাঁচানো পার্টটা দেখতে পাচ্ছ,
এই পেছানো পার্টটা, এই পার্টটাকে বলা হয় কি না প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। দেখো এটা বললাম বাউম্যান ক্যাপসুল। তো এই প্রক্সিমাল কথাটা বলার কারণ হচ্ছে যে ক্লোজ টু বাউম্যান ক্যাপসুল অর ক্লোজ টু ম্যালপিজিয়ান বডি। ঠিক আছে, আমি বললাম যে গ্লোমেরুলাস এবং বাউম্যান ক্যাপসুল একসঙ্গে বলা হয় কি না ম্যালপিজিয়ান বডি। তো এটা হচ্ছে ম্যালপিজিয়ান বডি। তো এই ম্যালপিজিয়ান বডির ক্লোজে যে টিবিউলটা রয়েছে তাকে কি বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। কাছে রয়েছে ওই জন্য প্রক্সিমাল, অ্যান্ড দেন এটা হচ্ছে কনভলিউটেড টিবিউল। ঠিক আছে, ওই জন্য এটার নাম এসছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। তারপর এই দেখো এটা আস্তে 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 নিচে নেমেছে, নিচে নেমে ইউ শেপ যে আকৃতিটা নিয়েছে এটাকে বলা হয় ওভারঅল লুপ অফ হেনলি। ঠিক আছে, এবার দেখো এই লুপ অফ হেনলি ইউ শেপ পুরোটাকে বলা হয় লুপ অফ হেনলি। ঠিক আছে, তো যখন পিসিটি থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল থেকে নিচের দিকে আসছে, তো এটা নিচের দিকে আসছে। ঠিক আছে, টিউবটা পিসিটি থেকে, তো যখন কোনো একটা জিনিস নিচে যায় ওকে কি বলা হয় ডিসেন্ড করা বা নিচে যাওয়া। সেখান থেকে এসেছে যে ডিসেন্ডিং লুপ অফ হেনলি। এই লুপ অফ হেনলিটি এটাকে পজিশন হিসেবে দুটো নামে নাম করা হয়েছে, যেহেতু এটা নিচের দিকে যাচ্ছে মানে ডিসেন্ড হচ্ছে, ওই জন্য নাম হয়েছে কি ডিসেন্ডিং লুপ অফ হেনলি। সিমিলারলি এটা যখন আবার উপরে উঠছে, আবার কোথায় যাচ্ছে, উপরে ওঠাকে ইংলিশে কি বলা হয় অ্যাসেন্ড করা। ঠিক আছে, সেখান থেকে নাম এসেছে কি অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। ঠিক আছে, তাহলে ফার্স্টে কি হলো গ্লোমেরুলাস এবং বাউম্যান ক্যাপসুল, একসঙ্গে বলা হয় ম্যালপিজিয়ান বডি। সেখান থেকে টিউবটা বেরিয়ে আসছে, পুরোটাকে বলা হয় কি না পিসিটি। দেন বা বা অথবা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। দেন ইউসেপ যেটা লুপ, সেটাকে বলা হয় লুপ অফ হেনলি। এই লুপ অফ হেনলির পজিশনের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে, যেহেতু নিচে নামছে একটা টিউব ডিসেন্ডিং লুপ অফ হেনলি, একটা টিউব উপরে উঠছে ওই জন্য অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। ঠিক আছে, তারপর এই লুপ অফ হেনলি গিয়ে আরেকটা টিউব ফর্ম করে ফার্দার, যেটা ওরে সেটাকে কি বলা হয় ডিস্টাল কনভলিউটেড টিবিউল। ঠিক আছে, এই লুপ অফ হেনলির ফার্দার কন্টিনিউশন হয়ে যেটা তৈরি হয় তাকে বলা হয় ডিস্টাল কনভলিউটেড টিবিউল। এবার আমি প্রথমেই বলেছিলাম একটা নাম যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। কেন বলেছিলাম প্রক্সিমাল? কারণ হচ্ছে এটা ক্লোজ টু হচ্ছে ম্যালপিজিয়ান বডি। আর ডিস্টাল কনভলিউটেড টিবিউল মানে হচ্ছে দেখো এটা অনেক দূরে রয়েছে, কোথা থেকে, এই যে ম্যালপিজিয়ান বডি থেকে, ওই জন্য নাম হয়েছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল। ঠিক আছে, তারপর এই ডিস্টাল কনভলিউটেড টিবিউলটা এসে কোথায় মার্চ করেছে কালেক্টিং ডাক্টে। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। তো এই কালেক্টিং ডাক্টে শুধুমাত্র একটাই নেফ্রনের পার্ট গিয়ে অ্যাটাচ হয় না, একটা কালেক্টিং ডাক্টে অনেকগুলো নেফ্রনের এই যে ডিসিটি ডিস্টাল পার্টটা গিয়ে অ্যাটাচ হয়। ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅল একটা কার নেফ্রনের স্ট্রাকচার। হ্যাঁ, তো এটাকে একটা শর্টলি হচ্ছে র্যাপ করার চেষ্টা করছি যে এই রেনাল সিস্টেমের মেনলি হচ্ছে গ্রস পার্ট হচ্ছে কিডনি, ইউরেটার, ব্লাডার এন্ড ইউরেথ্রা। যখন আমরা কিডনির ক্রস সেকশন করব তখন মেনলি দুটো পার্ট পাবো, একটা হচ্ছে কর্টিক্যাল পার্ট, একটা হচ্ছে মেডুলারি পার্ট। মেডুলারি পার্টে কি থাকে, রেনাল পিরামিড থাকে, দেন ইন্টারনাল স্ট্রাকচারগুলো থাকে, পেলভিস থাকে। দেন পেলভিস থেকে কি বাইরে বের হয় হাইলাম দিয়ে, সেটা ইউরেটার অ্যান্ড আর্টারি অ্যান্ড ভেন, এগুলো বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, এই যে আমি বললাম যে কর্টিক্যাল পার্ট এবং মেডুলারি পার্ট, তার উপর পজিশন করে ভিত্তি করে আর কি, পজিশনের উপর ভিত্তি করে নেফ্রনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। যেটা কর্টেক্সে বেশি থাকে তাকে বলা হয় কর্টিক্যাল নেফ্রন, মেডুলারিতে বেশি থাকে তো মেডুলারি নেফ্রন। ঠিক আছে, দেন হচ্ছে নেফ্রনের স্ট্রাকচার। আমি বললাম যে রেনাল, আমি বলেছিলাম যে কিডনির ব্লাড সাপ্লাইয়ের মধ্যে পড়ে রেনাল আর্টারি। তো রেনাল আর্টারিরই একটা ব্রাঞ্চ হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওল, যেটা কিনা এক জায়গায় এসে একসঙ্গে পেঁচিয়ে একটা গোলার মতো তৈরি করে, যেটা থাকে কোথায় না একটা কাপ শেপ একটা স্ট্রাকচার, তার নাম হচ্ছে বাউম্যান ক্যাপসুল। ঠিক আছে, এই ক্যাপিলারিটাকে বলা হয় তখন গ্লোমেরুলাস, আর যে কাপ শেপ স্ট্রাকচারের উপরে যেটা ফর্ম করে সেটাকে বলা হয় কি বাউম্যান ক্যাপসুল। এই যে গ্লোমেরুলাস আর এই বাউম্যান ক্যাপসুল এটা একসঙ্গে বলা হয় মালপিজিয়ান বডি। দেন একটা টিউব তৈরি হয় যেটা সবচেয়ে কাছে কার না এই ম্যালপিজিয়ান বডিটার, ওই জন্য নাম হয়েছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। সেটা আরো ফার্দার যায় তখন তৈরি হয় ইউসেপ স্ট্রাকচার, তাকে বলা হয় লুপ অফ হেনলি। এটা যখন নিচের দিকে নামে বলে ওই যাকে ডিসেন্ডিং, একটা পার্ট উপরে উঠে বলে বলা হয় অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। দেন ফার্দার কন্টিনিউশন হয় সেটা তৈরি হয় কি ডিস্টাল কনভলিউটেড টিবিউল। ডিস্টাল কেন বললাম, কারণ এই যে ম্যালপিজিয়ান বডি থেকে অনেক দূরে রয়েছে টিউবটা, ওই জন্য বলা হয় ডিস্টাল কনভলিউটেড টিবিউল। এই ডিস্টাল কনভলিউটেড টিবিউল কোথায় গিয়ে ওপেন করে না কালেক্টিং ডাক্ট। এটা হচ্ছে পুরোটা কালেক্টিং ডাক্ট। তো অনেক নেফ্রন এসে এই কালেক্টিং ডাক্টে গিয়ে ওপেন করে। ঠিক আছে, তো এটা হলো ওভারঅল রেনাল সিস্টেমের ডিফারেন্ট যে
অর্গানগুলো রয়েছে যেমন কিডনি, ইউরেটার, ব্লাডার, এর হচ্ছে স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউগুলো আমরা দেওয়ার চেষ্টা করলাম। এই স্ট্রাকচারগুলো জানা এই জন্য জরুরি, কারণ যখন ফরমেশন অফ ইউরিন বা ইউরিন কিভাবে তৈরি হয় এই নেফ্রন দিয়ে বা নেফ্রনের সাহায্যে, ঠিক আছে। তো এই যে ডিফারেন্ট পার্টসগুলো যদি আমরা না জানি তাহলে ওর ফাংশনসগুলো আমরা সহজে মনে রাখতে পারবো না, ঠিক আছে। তো তার জন্য এই স্ট্রাকচারগুলো সম্পর্কে একটা ওভারভিউ দেওয়া, ঠিক আছে। তো এটাই হলো রিনাল সিস্টেমের মোটামুটিভাবে স্ট্রাকচার। এরপরের ক্লাসে আমরা আলোচনা করব এই যে কি করে ইউরিন তৈরি হয় এবং কিডনির ফাংশনস কি। কিডনির শুধুমাত্র ফাংশনস এই এক্সক্রিটরি প্রোডাক্ট বা বডি যে ওয়েস্ট প্রোডাক্টটাকে বের করা না, আরও ওর ফাংশনস রয়েছে। তো আমরা এর পরের ক্লাসে আলোচনা করব যে কিভাবে ইউরিন তৈরি হয় এবং এই নেফ্রনের ডিফারেন্ট পার্টসের ফাংশনসগুলো কি, যার দ্বারাতে সে ইউরিন তৈরি করতে পারে, এবং কিডনির ফাংশনসগুলো কি কি রয়েছে রাদার দেন এই রিমুভাল অফ ওয়েস্ট প্রোডাক্ট, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই।